কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেন। কোর্টের অর্ডারে তদন্ত হয়নি তো? কিসের তদন্ত হয়? কেস আছে। কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে? কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মায়ের যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার সেক্রেটারিতে এসেছেন। আমি আমার তদন্ত করতে কি এসেছি। তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার আপনি সেক্রেটারি, আপনার আমি জায়গা নিচ্ছি তোমার করি। রংবাজি করতে কোনো এসেছেন। রংবাজি করতে আসিনি। ইয়ার কি মারা জায়গা হয়ে গেছে। কোনো ইয়ার্কি মারার জায়গা নেই এখানে। কিসের ইয়ার্কি মমতাজ মারার জায়গা? দলদাস পুলিশ। ওসব ডায়লগ যাবেন না, ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি, আপনি এমএলএ, আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি আপনার যা দম করছেন থাকে, করুন, আপনি আটকে দেখান। দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের আপনি কথা রাত বলছেন আপনি? 3:30টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি কোনো তদন্তে cheating এসেছি। আপনি হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে, 3:30টার সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আছে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি 3:30 কেন? কোনো রেড করতে পারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? তদন্ত কোর্টের কিন্তু অর্ডার জানেন না কেন দেখান। বলছেন? কোর্টের অর্ডার আপনি দেখান। তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কিসে? এসে বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি এটা করেছেন? আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাতে কেন কথা বলছেন? আপনি আঙুল তুলে কেন কথা আপনি বলছেন? পকেটে হাতে কেন কথা বলছেন? আমি পকেটে হাত দিচ্ছি, আপনি আমি আঙুল পাবলিক তুলে কথা বলছেন। আপনি প্রথম থেকে পকেটে হাতে আমিও আছেন। পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও you are public paid লোক। by the public tax. হ্যাঁ, পাবলিক ট্যাক্স, আমি পাবলিক তাহলে? ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হয়েছে? কোথায় ছিলেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? কেস আপনাকে দেখান। দেখাতে আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাবো? আপনার কথা আমি চলে দাঁড়িয়ে যাবো। থাকুন, হ্যাঁ, আমি থাকবো, দাঁড়িয়ে হ্যাঁ, থাকবো। দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে ঠিক আছে। থাকবো। আমি আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আপনিও আছে? দাঁড়িয়ে থাকুন না। আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। কত হ্যাঁ, দম আছে? আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি ঠিক আছে। আপনার দম আছে কত দেখুন। হ্যাঁ, ঠিক আছে। আপনারও কত দাম আছে দেখুন। চলুন। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশ রেড চালিয়েছিল তদন্তের নামে এবং তা নিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা। আপনাদের দেখিয়েছি বিরোধী দলনেতা পুলিশের এই কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। আর শুভেন্দু অধিকারীর পরপরই ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের পার্সোনাল সেক্রেটারিকে তদন্তের নামে তুলে নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে একেবারেই ভোর রাতে পুলিশের হানা। ঘাটাল থানার ওসি, যেটা হিরণী একটি ভিডিও বক্তব্যে বললেন, যে ঘাটাল থানার ওসি স্বয়ং চলে এসেছিলেন রাত 3:30টার সময় তার পার্সোনাল সেক্রেটারি তমগ্ন ঘোষের বাড়িতে এবং সেই সময় তার অসুস্থ মা ছিলেন। হিরণ জানতে চেয়েছিলেন, কোর্টের অর্ডার দেখাতে বলেছিলেন কিংবা কেস দেখাতে বলেছিলেন। পুলিশের যিনি আধিকারিক ছিলেন তিনি কোনো মতেই কোনো প্রশ্নের উত্তর দেননি। কোন কেসে তাকে নিয়ে যেতে চাইছেন অন্তত ভিডিও ফুটেজেও তাকে বলতে শোনা যায়নি। শুধু তাই নয়, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন এমএলএর সঙ্গে কথা বলার সময় পকেটের মধ্যে হাত দিয়ে পুলিশের ইউনিফর্ম ছাড়াই তিনি একেবারেই কথা বলছিলেন। পুলিশের অ্যারোগেন্সিটা একেবারেই প্রকাশ্যে চলে এসেছে। যদি একজন জনপ্রতিনিধিদের সাথে এইভাবে কথা বলতে পারে রাজ্যের পুলিশ, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা সেটা নিশ্চিতভাবে পরিষ্কার হয়ে যায়। শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে পুলিশি অভিযানের পাশাপাশি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের সেক্রেটারি খড়গপুরের বাড়িতে গিয়েছিল পুলিশ। হিরণের আত্মসহায়ক তমগ্নদের বাড়িতে পুলিশি হানা হয়। এছাড়াও কেশপুরের বিজেপি নেতা সৌমেন মিশ্রের বাড়িতেও মধ্যরাতে হানা দিয়েছিল পুলিশ এবং প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগ কিসের ভিত্তিতে পুলিশ এসেছেন তার কোনো সদুত্তর তারা দেননি। পঞ্চম দফার ভোট নির্বাচিত হয়ে গিয়েছে, ষষ্ঠ দফার ভোট আছে এবং যেখানে পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের একটি বড় অংশে ভোট গ্রহণ হবে, তার আগেই পুলিশের এই সক্রিয়তা নিশ্চিতভাবে প্রশ্ন তৈরি করছে যে শাসক দল কি তাদের ভরাডুবি আসন্ন বুঝতে পেরেই একেবারে সমস্ত রকমের দাঁত নখ বার করে বিরোধী দলকে যে কোনো উপায়ে আটকে দেওয়ার চেষ্টা করছেন। আপনাদের দেখাতে চাইবো হিরণ চ্যাটার্জির আত্মসহায়কের বাড়িতে পুলিশ মধ্যরাতে যাওয়ার পরও যখন হিরণ চ্যাটার্জি রুখে দাঁড়িয়েছিলেন, তারপরে একেবারে সকাল পর্যন্ত তারা অপেক্ষা করেছিলেন এবং হিরণ চ্যাটার্জি সেই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছিলেন
দেখাতে চাইবো আপনাদের, এবং পুলিশ প্রশাসন কতটা আগ্রাসী ভূমিকা নিয়েছেন বিরোধী দলগুলিকে কোনো রকমেরই স্পেস দেওয়া যাতে না হয় তার বোধহয় আপ্রাণ চেষ্টা করছেন। সকালে আরো একটি ভিডিও এনেছিলেন হিরণ চট্টোপাধ্যায়, সেই ভিডিওটাও দেখাতে চাইবো আপনাদের, মন দিয়ে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটাল থানার পুলিশ রাত 3টের সময় আমার সেক্রেটারি তমগ্ন দের বাড়িতে এসছে। এটা কোন পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন। ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন। রাত 3টে থেকে চলছে। ওনারা নাকি এখানে পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন। পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন এমন মনে হচ্ছে। দেখুন কত গাড়ি। পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি, চারিদিকে পুলিশে 6 লাখ। পুলিশও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। দেখুন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর পারছে না। সব নিষ্পাপ নির্দোষ মানুষগুলোকে এইভাবে আক্রমণ করতে এসছে। আর ঘাটালের অভিনেতা সাংসদ, তার পিএ সোনা চুরির কেস গুজরাটে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। আশা কর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল, তাকে অ্যারেস্ট করতে যায়নি। পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। পিএ রামপদ মান্না, সে 1,80,000 টাকা নিয়েছিল, সে টাকা গিয়ে ফেরত দিয়ে দিয়েছে। তার নামে এফআইআর পর্যন্ত নেয়নি পুলিশ। রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি, কিন্তু পুলিশে 6 লাখ। এখানে আমার সেক্রেটারিকে না কি জানি কি কেস, সেটা এখনো বলছে না। আজকে আরে কি কেস সে তো বলুন। বলছে আপনাকে কেন বলবো, তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট, মা কান্নাকাটি করছে। মায়ের যদি কিছু হয়ে যায় পুলিশ দায়ী থাকবে তো? রাত 3টের সময় পুলিশ এসছে। দেখুন ওসি বসে আছে এখানে, পুলিশ চারিদিকে, পুলিশ গোটা পাড়ায় চারিদিকে পুলিশে 6 লাখ। কে না হিরণের সেক্রেটারি, এটা তার অপরাধ। কি তার অপরাধ? না হিরণের সেক্রেটারি। দেখলেন বন্ধুরা, এই রাজ্যের শাসক দল যখন দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স দেখাতে পারেন না, রাজনৈতিক পরিসরকে শূন্য করার বোধহয় একটা আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। গণতন্ত্রে শাসক বিরোধী দুই গোষ্ঠীরই সমান অধিকার থাকা উচিত, এবং পুলিশ প্রশাসনকে অপব্যবহার করে যেন বিরোধী দলকে ব্যতিব্যস্ত করা না হয়, বিশেষ করে নির্বাচন চলার সময়, সেটাই বোধহয় শাসক দলের একমাত্র যখন কর্তব্য হওয়া উচিত। তখন একদিকে যেমন দেখা যাচ্ছে যারা দুষ্কৃতকারী, যারা রামকৃষ্ণ মঠে হামলা চালায়, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো রকমেরই কঠোর পদক্ষেপ নিতে পারেন না। যিনি মূল অভিযুক্ত সেই প্রদীপ রায়কে যখন ধরার মতো সাহস দেখাতে পারে না পুলিশ প্রশাসন, তখন বিরোধী যে সমস্ত নেতৃত্ব রয়েছেন, এমনকি বিরোধী দলনেতার বাড়িতেও পুলিশ প্রশাসন একেবারেই ঢুকে যাচ্ছেন কোনো রকমের পারমিশন ছাড়াই। কিভাবে ব্যাখ্যা করতে চাইবেন আপনারা লিখে জানাবেন। তৃণমূল কংগ্রেস কি ভোটের নির্বাচনের খবর তারা ভেতরে ভেতরে পাচ্ছেন, যে মানুষ কোনোভাবেই এই সমস্ত ঘটনাগুলি মেনে নিতে পারছেন না, এবং সেই কারণেই কি এই অত্যাচার বাড়ছে? তবে একথা নিশ্চিত, যত বিরোধী দলের ওপর অত্যাচার বাড়বে সেটা কিন্তু ইঙ্গিত করে শাসক দলের পতনের কারণ। তার কারণ শাসক দল যদি জানতেন মানুষ নির্বিচারে ভোটের লাইনে দাঁড়িয়ে তাদের দলকেই জয়ী করছেন, তাহলে এই পুলিশি অত্যাচারের কোনো প্রয়োজন হতো না। এবং এই সমস্ত পুলিশি হানা, অতি সক্রিয়তার যে সমস্ত ছবিগুলো ধরা পড়ছে, সেটা কিন্তু যথেষ্টই ইঙ্গিতবাহী বলে মনে করছে শাসক দলের ভোটের আসন্ন ভরাডুবি। কি বলবেন বন্ধুরা, আপনাদের মতামত লিখে জানাবেন। তবে সিপিএম এর আমলে বুদ্ধবাবুর সরকার পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তদানীন্তন বিরোধী দলনেত্রীকে নিয়ে যা ব্যবহার করেছিলেন, তার সমস্ত নজির বোধহয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে শপথ নেওয়ার পর তিনি ছাপিয়ে যাচ্ছেন। যে অত্যাচারে অত্যাচারিত একদিন তাকে হতে হয়েছিল বামফ্রন্টের সময়, তিনি সেগুলো বোধহয় সমস্ত কিছু ভুলে এখনকার বিরোধী দলকে একেবারে স্পেস দিতে রাজনীতিতে চান না। আর এই ঘটনায় যেন কোথাও বলে দিচ্ছে রাজনীতিতে তৃণমূলের শেষের সেদিন আসন্ন। কি বলছেন আপনারা? আপনাদের মতামত লিখে জানান। এখনকার মতো এখানে শেষ করলাম।